স্বাগত জানাচ্ছি আপনাদেরকে রোজকার খবরের বিশেষ আয়োজন রোজকার বন্ধন। রোজকার বন্ধন ইতিমধ্যে বেশ কয়েকটি পর্ব আপনারা দেখে ফেলেছেন। আজকে আমরা রোজকার বন্ধনে আরো একজন নতুন অতিথির কথা শুনব। বন্ধন মানে কেবল সম্পর্ক নয়, এটি হলো একে অপরের পাশে থাকা, ভালোবাসা ভাগাভাগি করা, সমাজ ও দেশের প্রতি দায়বদ্ধতা। আমরা আমাদের প্রতিটি পর্বে এই দায়বদ্ধতা, এই ভালোবাসা প্রকাশ করেন এবং করতে পারছেন এমন মানুষদের সাথে কথা বলছি এবং আপনাদের সাথে পরিচিত করছি। আমরা জানি পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা আলোকিত অনেক মানুষ রয়েছেন যারা সমাজের সাথে, আমাদের পারিপার্শ্বিক প্রতিটা বিষয়ের সাথে এক অটুট বন্ধনে যুক্ত থাকেন। তাদের শ্রম, তাদের মেধা, তাদের সাফল্য, তাদের অর্জন শুধু ব্যক্তিগত নয়, সেগুলো আমাদের দেশের অর্থনীতিতেও অবদান রাখে, অনুপ্রাণিত করে আরো 10 জনকে এবং অনুপ্রেরণার জায়গায় তরুণদের মনে। আজকের অতিথি তেমনই একজন আপু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, যিনি কাজ করে যাচ্ছেন আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে, যিনি কাজ করে যাচ্ছেন উদ্যোক্তাদের উন্নয়নের ক্ষেত্রে, উদ্যোক্তাদের পরিচিতকরণের ক্ষেত্রে, উদ্যোক্তাদের বিভিন্ন পর্যায়ে তার উদ্যোক্তাদেরকে তুলে নিয়ে তাদেরকে একটা পর্যায়ে স্ট্যাবলিশ করার জন্য তারা কাজ করে যাচ্ছে। তো আমি চলে যাচ্ছি আমাদের আজকের উদ্যোক্তা সুলতানা ডালিয়া আপুর কাছে। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আপনি ভালো আছেন? জি আপু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপু, আমরা তো আপনার সম্পর্কে আসলে খুব বেশি কিছু জানি না, যেটা আপনি অনেক বড় পরিসরে কাজ করছেন। খুব সামান্যই আপনার সম্পর্কে আমাদের জানা। আমরা একটু জানতে চাচ্ছি আপনি কোন কোন সেক্টরে কাজ করছেন এবং কিভাবে কাজ করছেন। আপনার পরিচয়টা প্রথমেই আমাদের দর্শকদের জন্য একটু তুলে ধরবেন। আচ্ছা, আমার নাম সুলতানা ডালিয়া। আমি কাজ করছি আমার এক গ্রুপ নিয়ে। আমার গ্রুপের নাম হলো চন্দ্রবিন্দু উদ্যোক্তা প্ল্যাটফর্ম। এটা অনলাইন এবং অফলাইন। প্রথমে আমি অনলাইন বেজেই সরি অফ হ্যাঁ, অনলাইন বেজেই শুরু করি। পরে আস্তে আস্তে ধীরে ধীরে এটা অফলাইনের দিকে চলে যায়। আমি আস্তে আস্তে উদ্যোক্তাদের নিয়েও কাজ করা শুরু করি। তা এই ভাবেই আর কি আমার পথটা শুরু করা। উদ্যোক্তাদেরকে নিয়ে আমি বিভিন্ন ধরনের প্রোগ্রাম গুলো করে থাকি। যেমন আছে ফেয়ার আছে, ট্রেনিং আছে, বিভিন্ন দেখা যাচ্ছে উদ্যোক্তাদের ডেভেলপমেন্ট কিভাবে হবে এই ব্যাপারে আমি আসলে সবার আগে আমি এটাকেই চিন্তা করি যে শুধু উদ্যোক্তা হলেই চলবে না, তার ভিতরেও আপনার উদ্যোক্তাদের একটা পরিচিতি অবশ্যই থাকা দরকার। হ্যাঁ, আমি কিছু প্রোডাক্ট নিয়ে উদ্যোক্তা হলাম, কিছু প্রোডাক্ট নিয়ে বিভিন্ন ফেয়ারে বলেন, বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করলাম। আসলে কিন্তু এটা উদ্যোক্তা না। উদ্যোক্তাদের পরিচিতিটা অন্যরকম একটা। তার উদ্যোগের পরিচয়, তার কিভাবে উদ্যোক্তা জীবনে আসলো এবং সে অ্যাম তার স্ট্রাগলটা কি, এইভাবে আরকি যাবতীয় বিষয়াদি নিয়ে আমি কাজ করি। আর সবচেয়ে বড় কথা, আমি যেহেতু একজন উদ্যোক্তা থেকে অর্গানাইজ হয়েছি, অর্গানাইজার। সেক্ষেত্রে আমিও চাই যে একটা উদ্যোক্তা তার ডেভেলপমেন্টটা, আমি যে মানে প্রতিবন্ধকতাটা অতিক্রম করে এসছি, আমি চাই যে প্রত্যেকটা উদ্যোক্তাও কোনো প্রতিবন্ধকতা থাকলেও সেটা যেন পার করে সামনের দিকে এগিয়ে যেতে পারে। সেই মানে এইদিকে চিন্তা ভাবনা করেই আমি আসলে কাজগুলো করি। আপনি যে উদ্যোক্তা পেশায় আসলেন, আপনি যেটা করছেন সেটা তো একটা উদ্যোক্তা। তো এই পেশায় আসার পিছনের গল্পটা কি? কিভাবে আসলেন এই পেশায়? আসলে এটা আমি জব করতাম। আহ 2000 সাল থেকে আমি জব করি। মাঝখানে আমার বিয়ে হয় 2007 সালে। তারপরে আমি জবটা 13 সালে ছেড়ে দিই। ছেড়ে দিই তখন আমার বাচ্চা ২ টা খুবই ছোট, ছোট ছিল। আমি একদমই ঘরে বসে পড়লাম। মানে আমার জবটা, আমার বাচ্চা দেখার কেউ ছিল না। যার কারণে আমি একদম ইনস্ট্যান্ট একদম ঘরে স্টিল নাও বসে থাকতাম। 18 সাল, সরি 17, হ্যাঁ, 18 সাল থেকে আমি আ মানে আপনার ভাইয়ার একটু উৎসাহ ছিল। আমি চিন্তা করলাম যেহেতু বাচ্চারা একটু বড় হচ্ছে, সেক্ষেত্রে আমি এইবার কিছু একটা করি। তখন করোনা কেবল শুরু হয়েছিল, হ্যাঁ? করোনাকালীন সময়ে। তখন আমি অফলাইনে কিছু প্রোডাক্ট যেমন শাড়ি, চুড়ি, আমি ১ম এ স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো নিয়েই কাজ করতাম এবং সেগুলো অথেন্টিক ছিল। আমি ইম্পোর্টার এর হাত থেকে একদম
মানে একদম ইম্পোর্টারের কাছ থেকেই আমি প্রোডাক্ট গুলো নিয়ে এসে সেল করতাম, অথেন্টিক প্রোডাক্ট গুলো। সেটা স্কিন কেয়ার এর প্রোডাক্ট ছিল। তা এই সময় স্কিন কেয়ারে আমার বাসা থেকেও করোনার ভিতরে অনেকে এসে এটা পিক আপ করতো। আ পরবর্তীতে তারাই বলতো কি, "আপু একটু অন্য প্রোডাক্ট আনেন।" কি ধরনের? ড্রেস আনেন। আমরা যে আপনার স্কিন কেয়ার গুলো নিয়ে আমরা এত সুন্দর হয়ে যাচ্ছি। এখন আমরা তো করোনা। বাইরে আমরা মার্কেট করতে যেতে পারছি না। তো সেক্ষেত্রে আপনি কিছু ড্রেস আনার ব্যবস্থা করেন। আমি ওই করোনাকালীন সময়ে কিছু ড্রেস তুললাম। হ্যাঁ? এবং খুবই মানে মানে খুব একটা কিরকম একটা মানে বাজে পরিস্থিতির ভিতর আমি নিজে গিয়ে দেখা গেছে আমি কাপড়গুলো ঘরেও তুলতে পারতাম না। ২ দিন, ৩ দিন, ৭ দিন আমার নিচে গ্যারেজে রেখে দিতাম। তারপরে ওটা আস্তে আস্তে তুলতাম। এইভাবে আরকি ওইভাবে পরিচিতি পর্ব থেকে তখন আমি আমার একটা পেজ খুললাম। পেজ খোলার পর অনলাইনে সেল করা শুরু করি। এভাবে করতে ২০২২ সালে আমি ছোট ছোট করে মেলা আমার বোন খুলনা ছিল। ও খুলনা থেকে এসে ঢাকায় একটা আ ধানমন্ডিতে একটা মেলা করার জন্য গেল। ওখানে গিয়ে দেখলাম ওদের রেঞ্জটা অনেক বেশি। ৳১০,০০০ র শুধু স্টল বাড়ানো। তখন ও কি করলো, সেল ভালো হয়নি ওদের। না হওয়ার কারণে ওই টাকাটা ঘর থেকে নিয়ে দিল। হ্যাঁ? ঘর থেকে নিয়ে দিলে পর আমার খুব রেগে গেছি আমি যে কিভাবে কেউ লস করে। পরবর্তীতে আমার শখ থেকে আমি চিন্তা করলাম আমিও ২-১ টা মেলা করি। তো সেক্ষেত্রে আমি একটা ছোট ২-১ টা মেলা করলাম। তার ভেতর আমার ইন্সপায়ার যেটা, আমি কান্না এক্সপ্রেশন ওই মেলাটা করলাম। করার পর না ওই আপুর আসলেই খুব ভালো লাগলো আমার। যেটাকে না বললেই না। মানে উনার ওই কাজ দেখে আমার খুব শখ হলো যে আপু মেলা করতেছে, তাহলে আমি এত রেন্ট না নিয়ে আমার ওই মেলা করতে গিয়ে কয়েকটা উদ্যোক্তার সাথে পরিচয় হলো। তখন আমি ছোট করে একটা স্টলে মেলা করলাম ১১ টা স্টলারকে নিয়ে। ওই ১১ টা স্কলার থেকে আমার শখ থেকে পেশায় পরিণত হয়ে গেল। আমার মেলাটা সাকসেসফুল হয়েছিল। ২ টা মেলা পরপর করেছিলাম। আলহামদুলিল্লাহ আমি এখন প্রায় ৩৫ টার উপরে মেলা করেছি ঢাকার ভিতর। খুলনাতে আমার অলরেডি ৩ টা মেলা আ করা হয়ে গেছে। আমার ৬ মাসে। হ্যাঁ? এই শখ থেকে আরকি পেশায় আমার পরিণত। আর শুধু আমি যে ঢাকাতে শুধু আ মেলা করি তাই না। আমি খুলনায় যাদেরকে নিয়ে মেলা করি, তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করি। বিভিন্ন ধরনের ট্রেনিং, বিভিন্ন ধরনের আপনার ওটাকে কি বলে? মানে মার্কেটিং ট্রেনিং, অনলাইন ট্রেনিং, যাবতীয় ট্রেনিং গুলো আমি এগুলো মানে খুলনায়, যেহেতু ঢাকায় সবাই ডেভেলপ, আমার যেহেতু বাড়ি খুলনাতে, আমি চেষ্টা করি যে খুলনার মানুষ যেন আরেকটু ডেভেলপ হয়। কারণ খুলনা একটা মফস্বল এরিয়া ছিল একসময়। এখন অবশ্য ওটা মানে খুলনা সিটিতে পরিণত হয়ে গেছে এবং অনেক ডেভেলপ। আমিও চাই খুলনার মেয়েরা যেন মানে আমাদের ঢাকার মেয়েদের মতো মানে সামঞ্জস্যভাবে কাজ করতে পারে। আমি চেষ্টা করতেছি সেভাবে ডেভেলপ করার। মানে ঢাকাতে তো অনেক সুযোগ সুবিধা আছে। আপনি এখন আ খুলনা বা অন্যান্য জেলায় যে কাজ করছেন সেখানে হ্যাঁ। আমি ঢাকা যেহেতু আমার বাড়ি খুলনা, খুলনার পাশে যশোর, যশোরের পাশে বাগেরহাট। আমি ২ টা এলাকাটা কাভারেজ করব। মাঝখানে আমার খুলনা, ২ পাশে ২ এলাকা মানে ইয়েটা ভালো একটা উদ্যোগ কাভারেজ। আপু। আপনার কথায় আমার এখন মনে হলো যে আমরা কি আপনাকে তাহলে একজন ফেয়ার অর্গানাইজার বলতে পারি? আপু, আপনাকে কি আমরা এখন উদ্যোক্তার পাশাপাশি কি ফেয়ার অর্গানাইজার বলতে পারি? জি, আমি অ্যাকচুয়ালি অর্গানাইজ করি এখন বিভিন্ন প্রোগ্রাম। শুধু না, আমাদের খুলনাতে একটা ফুড কম্পিটিশন হবে খুব শিগগিরই। এই নভেম্বরেই হয়তোবা আমরা করব। আর না হলে আপনার অক্টোবর আর না হলে নভেম্বর। যেকোনো একটা সময় আমরা ফুড কম্পিটিশন এর একটা প্রোগ্রাম করব। শুধু ফুডের আপুদের নিয়ে। একটা বিষয় জানতে চাচ্ছিলাম। অনেকেই তো ফেয়ার অর্গানাইজ করে। আউটডোর, ইনডোর, মানে অনেকেই দেখা যায় বিভিন্ন ফ্লোর ভাড়া নিচ্ছে, কেউ বা মাঠে মেলা করছে। তো আপনি কোনটাতে বেশি কাজ করছেন? যে বিভিন্ন মাঠে মানে খোলা জায়গায়, নাকি কোনো কমিউনিটি সেন্টার বা যে মানে হল টাইপের যে জায়গাগুলো আছে সেই হ্যাঁ, জায়গাগুলো? এটা একটা খুব সুন্দর প্রশ্ন। আসলে স্পেসটা ভালো হয় সবসময় ওপেন প্লেসে। হ্যাঁ? কারণ ভিতরে যদি আপনি মেলা করেন, ভিতরে না আসলে কেউ মানে যারা ওঠার তারা ওঠে। আর দেখা যাচ্ছে যে আমি সবসময় মাঠের মেলা বলতে কিরকম ওপেন প্লেসে, সেটা মাঠ হোক, শপিং কমপ্লেক্স এর নিচে হোক কিংবা কোনো ফাঁকা স্পেস এ যদি আমি
ধরেন প্লেস পাই, যেমন আপনার এর মাঝে আমি করে আসছি মোহাম্মদপুরে এনএস নেহা গার্ডেন সিটি, ওদের একটা বিরাট ফিল্ড নেহা গার্ডেন সিটি, এটা একটা সরকারি কলোনির মাঠে ওদের প্রায় ওখানে আপনার 20টার মতো বিল্ডিং আছে এবং 16 তলা করে। ওই 16 তলা ভিতরে আমি যে মাঠটা ছিল ওই মাঠটাতে করেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো মেলা হয়েছে এটা আমার। আর খুলনাতে আমাদের আসলে সেরকম মাঠ নাই। আমি খুলনার কথা একটু বলি। ওখানে আমাকে আপনার রেস্টুরেন্ট বলেন, কমিউনিটি সেন্টার বলেন, এগুলো ভাড়া নিয়েই করতে হচ্ছে। বাট আমি ঢাকায় মাঠে মেলা করে খুব মজা পাই। মানে আমার কথা যে আমি বিজনেস করি। আমি বিজনেস করি, আমারও বিজনেস থাকতে হবে। আমি কষ্ট করি, আমারও কষ্ট করতে হবে। বাট উদ্যোক্তাদের কথা চিন্তা করে আমি মাঠে মেলাটা বেশি করি। তার মানে মাঠের মেলা করলে উদ্যোক্তাদের লাভ, মানে বিশেষ করে কাস্টমার এনগেজমেন্টটা বেশি হয়, এটা বলতে চাচ্ছে। হ্যাঁ, আপনার যখন আপনার থাকা, যেমন আপনি যদি মাঠে মেলা করেন কিংবা কোনো ভালো স্পেস এ মেলা করেন, আপনার অন দ্য ওয়েতে হেঁটে যেতে গেলেও মানুষ একটা করে ঘুরলি দেয় যে কি হচ্ছে এখানে একটু দেখে আসি। এইজন্য আমার মাঠের মেলাটা বেশি ভালো লাগে, বিশেষ করে ঢাকাতে। তবে খুলনাতে আমাদের এখনো মাঠের মেলা হয়নি। আমরা কমিউনিটি সেন্টারই ব্যবহার করে মেলা করছি। এখানে আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে আপনার মাঠে যখন মেলা হয়, আবহাওয়া কিন্তু বড় একটা ফ্যাক্ট। এই কখনো অনেক বেশি রোদ, বৃষ্টি বা বিদ্যুৎ লাইনে, ওই বিষয়গুলো আপনি কিভাবে সমাধান করেন? এটা তো একটা অনেক বড় একটা ব্যাপার। আমি ঢাকাতে অনেক মেলা দেখি, বাট আমার একটা সিজন অনুযায়ী আমি মাঠে মেলাগুলো করি। নট অনলি মাঠে মেলা, আমি সিজনালি মেলাগুলো করি। যেমন আপনার আমি নভেম্বর থেকে ঢাকাতে মেলা শুরু করব। এটা আপনার ধরেন এপ্রিল মে এ পর্যন্তই। আমার মাঝখানে বৃষ্টি বা বৃষ্টি আছে, মানে আপনার বৈশাখ জ্যৈষ্ঠ মাস আছে, গরমের সামার, মানে আপনার গরমের যে সময়টা আছে এই সময়টা আমি কখনোই ওপেন প্লেস, যেহেতু আমি ঢাকায় মাঠেই মেলা করি, মানে ওপেন প্লেস ফিল্ডে মেলা করি, সেক্ষেত্রে আমার এই সময়টা মেলাটা অফ থাকে। যেমন আপনার এপ্রিল পর্যন্ত আমি মেলা করে আসছি, এখন কিন্তু পুরোটাই অফ। এখন আমি আবার নভেম্বর থেকে ঢাকাতে প্রোগ্রাম শুরু করব। এই টাইমটা যেহেতু আমার অফ টাইমটা, আমি খুলনাতে এই টাইমটা সময় দিচ্ছি। যেমন যেহেতু আমার খুলনায় রেস্টুরেন্টে আমাদের মেলা করতে হয়, খুলনায় এরকম মাঠ নাই, তো সেক্ষেত্রে আমি ওই সময়টা খুলনার জন্য রেখে দিয়েছি। আর এই অফ টাইমটা আরকি, হ্যাঁ? আবার যখন নভেম্বর আসবে আমি আবার ঢাকায় মেলা শুরু করব। অনেক জায়গায় শুনতে হয়, মানে আমরা শুনি যে চাঁদাবাজ বা ওই যে কি বলে, দোকান বসালে এই বিষয়টাকে কিভাবে আসলে বলা যায় আমি বুঝে উঠতে পারছি না। মেন কথা, আপনি যখন স্টল নিচ্ছেন তখন কি কোনো অপ্রীতিকর আম, অবস্থার মুখোমুখি হচ্ছেন? যে চাঁদাবাজি হতে পারে বা আম, এই জায়গা নিয়ে কোনো সমস্যা, এই ধরনের কোনো কিছু? সেক্ষেত্রে আপনি হ্যাঁ, যদি অবশ্যই। সম্মুখীন না হন। আপু, এটা তো আপনাকে মাথায় রাখতেই হবে যে ধরনের সিচুয়েশন আপনার হয়তো আসতে পারে। সেক্ষেত্রে আপনি প্রশাসনকে যদি এটা নলেজে দিয়ে রাখেন, যেমন আপনার প্রশাসনিক পারমিশন গুলো যদি আপনার থাকে, তাহলে দেখবেন যে আপনার কাছে কোনো চাঁদাবাজি দাঁড়াতে পারবে না। আর চাঁদা আমরা দেবো কেন? চাঁদার সাথে উদ্যোক্তাদের কোনো সম্পর্ক নেই। প্রশাসনের অনুমতিটা নেওয়ার ক্ষেত্রে কি কোনো কি বলে, লাইসেন্স বা আদার্স কোনো ডকুমেন্ট, কোনো কিছু প্রয়োজন হয়? না, আমাদের আসলে আমার গ্রুপে আমরা রেজিস্ট্রি শুধু, মানে আমার জনগণনা উদ্যোক্তা প্ল্যাটফর্ম, আমি মানে শিশু এবং নারী এবং শিশু মন্ত্রণালয়ের রেজিস্ট্রেশন থেকে ওমেন এন্টারপ্রেনিউর থেকে, তো সেক্ষেত্রে আমি যেহেতু রেজিস্ট্রেশন উদ্যোক্তা, সেক্ষেত্রে আমার যখন পারমিশনটা আনতে চাই তখন আমাকে ডকুমেন্টস গুলো দেখালে, যেমন আমার অনলাইনে একটা কোড আছে, একটা নাম্বার আছে, তারা আমাকে ওইগুলো দেখলেই আমার প্রবলেম হয়নি, ওই পর্যন্ত হয়নি আল্লাহ দিলে। আর যারা রেজিস্ট্রিকৃত উদ্যোক্তা না, যেমন আমি যদি রেজিস্ট্রিকৃত না থাকতাম, আমার গ্রুপটা যদি রেজিস্ট্রেশনকৃত না থাকতো, সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হবে। এই জায়গায় যারা নতুন আসতে চাচ্ছে ফেয়ার অর্গানাইজ করতে, তাদের মানে আগে রেজিস্ট্রেশন করে আসা ভালো, বা কিভাবে তারা আসলে সুবিধা হবে? প্রত্যেকটা গ্রুপেরই একটা রেজিস্ট্রেশন, যারা গ্রুপ মেইনটেইন করে আপু,
তাদের কি মনে হয় রেজিস্ট্রেশন করে থাকাটা ভালো? তাহলে কি হবে? আপনার সেফটি এন্ড সিকিউরিটি। আমি চাইলেই যে হুট করে মেলা দিলাম, তখনই তো প্রবলেমটা হবে। যদি আপনি রেজিস্ট্রিতে থাকে এবং দরজারা জানা থাকে যে না এনার গ্রুপটা রেজিস্ট্রিত, তাহলে দেখা যাচ্ছে যে আপনার প্রবলেম হওয়ার কথা না। খুব ভালো পরামর্শ দিয়েছেন আপু। আপু আরেকটা কথা বললেন শুরুতেই যে আপনি প্রশিক্ষণের ব্যবস্থা করছেন, তো আমি এই বিষয়টা একটু জানতে চাচ্ছি যে ঢাকার বাইরে আপনি বলেছেন যে প্রশিক্ষণ, উদ্যোক্তাদের প্রশিক্ষণ, কি কি ধরনের প্রশিক্ষণ দিচ্ছেন এবং কিভাবে আমরা রিসেন্ট যেটা করলাম, ঢাকায় আসলে অনেক প্রশিক্ষণ সেন্টার, ট্রেনিং সেন্টার, যে কোনো ধরনের ট্রেনিং গুলো আপনি ঢাকা থেকে করতে পারবেন। দেখা যাচ্ছে যে আমি একটা কাজ শিখেছি, আমি যদি বলি একটা প্রশিক্ষণ দিব, করানো যাবে, কিন্তু খুলনায় এটা আসলে সম্ভব না। যেমন খুলনার উদ্যোক্তাদের আমরা জিপসাম এবং হোয়াইট সিমেন্ট, আমি আপনাকে যদি আমি পারি দেখাতাম, আমাদের ওই জিপসাম এবং হোয়াইট সিমেন্টের উপর আমরা খুলনার উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়েছি। তারা তাদের ওই প্রশিক্ষণের শিখে মানে প্রশিক্ষণ নিয়ে আমার জিপসামের এটা দেখেন, খুবই সুন্দর একটা জিনিস। এটা কিন্তু হোয়াইট সিমেন্ট দিয়েও আপনি করতে পারবেন, এটা আপনি জিপসাম দিয়েও করতে পারবেন। এটার সাথে আপনার ঝিনুক আছে, অনেক জুয়েলারি বক্স আছে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। এই প্রোডাক্ট গুলো ট্রেনিং আমরা করেছি। ওটা কিন্তু এক উদ্যোক্তার হাতে তৈরি, যেটা আমাকে এটা গিফট করেছে ওরাই। ওই ধরনের ট্রেনিং গুলো আমরা করাই। এটা আপনি সিমেন্ট, হোয়াইট সিমেন্টও করতে পারবেন, জিপসাম পাউডার, যেটা বিদেশি যে পাউডারটা, ওটা দিয়েও আপনি করতে পারবেন। এই ট্রেনিং গুলো করাই। এখান থেকে তারা নিজেরাই কাজ শিখছে, নিজেরাই প্রোডাক্ট বানায়, নিজেরাই মেলা করে। খুবই ভালো একটা কথা। এই ধরনের ট্রেনিং যখন আপনি করান, তখন কি তাদের কোনো সার্টিফিকেট বা তাদের জন্য কোনো কর্মসংস্থানের আলাদা ব্যবস্থার সুযোগ রেখেছেন? কথাটা শুনতে পাইনি। আপনি যখন এই ধরনের ট্রেনিং করাচ্ছেন আপনার উদ্যোক্তা যারা আছে তাদেরকে, তখন কি তাদের কোনো সার্টিফিকেট দিচ্ছেন বা তাদের কোনো আলাদা কর্মসংস্থানের ব্যবস্থার সুযোগ করছেন? আপু আমি নিজেই অনলাইনে, এখনো আমাদের এই ধরনের কোনো, তবে একটা কথা, আমি যদি দেখা যাচ্ছে আমি ঢাকায় থাকি, আমি যদি কোনো সুযোগ সুবিধা পাই, দেখা যাচ্ছে আমি অবশ্যই সেই সুযোগ সুবিধাগুলো সবার মাঝে দিব, দেওয়ার চেষ্টা করি। খুবই ভালো উদ্যোগ, বিশেষ করে যারা একদমই নতুন শুরু করতে যাচ্ছে তাদের জন্য। আমি তাহলে বলতে পারি যে আপনার কাছ থেকে, আপনার সাথে পরিচিত হয়ে বা আপনার সাথে কাজ করার সুযোগ পেয়ে একদম শূন্য থেকে, মানে যারা এখনো কাজ জানে না তারাও কাজ শিখে উদ্যোক্তা হতে পারবে, আপনি যেহেতু ট্রেনিং এর ব্যবস্থা করেছেন। খুবই ভালো লাগলো। আপু আপনার এই যে ফেয়ার অর্গানাইজ করছেন, পাশাপাশি প্রশিক্ষণের ব্যবস্থাও করছেন, আপনার ভবিষ্যতের মানে পরিকল্পনাটা কি? এই সেক্টরটাকে আর ডেভেলপ করছেন নাকি পাশাপাশি আরো কিছু করতে যাচ্ছেন? যেহেতু এখন উদ্যোক্তাদের নিয়ে কাজ করি, জব ছেড়ে দিয়েছি, এখন যতদূর সম্ভব উদ্যোক্তাদের ডেভেলপমেন্টটাই আমার মেইন টার্গেট, এবং দেখি কতদূর যেতে পারি, আল্লাহ কতদূর। এই যে নতুন উদ্যোক্তা যারা, মানে প্রতিনিয়তই তো নতুন নতুন লোক আসছে প্রতিটা সেক্টরে, তো উদ্যোক্তার লাইফে যারা একদম নতুন আসতেছে তাদের জন্য আপনার কি পরামর্শ? অবশ্যই ধৈর্য ধরে লেগে থাকতে হবে। প্রথমে হয়তো আপনার, সেটা আমি সবাইকেই বলি যে আমার ভালো হয়নি, এখন আমি মেলার থেকেই বলি, আমি এই মেলায় আমার ভালো সেল হয়নি, আপনি যদি পিছনে চলে যান, ওই পিছনে চলে যেতে হবে, আর আপনি সামনে আগাতে পারবেন না। আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। প্রত্যেকটা নতুন উদ্যোক্তাদেরকে বলি, আপনাদেরকে যদি মনে করেন আমি সামনের দিকে আগাবো, অবশ্যই ধৈর্য ধরে লেগে থাকতে হবে। ধৈর্যের কোনো শেষ নাই, ধৈর্যের কোনো পরীক্ষা নাই। এই যে নতুন বলি বা পুরাতন বলি, উদ্যোক্তা বা যেই হোক না কেন, এটা একটা কর্মসংস্থান। এই কর্ম আপনার এখানে হয়তো অনেক ধরনের উদ্যোক্তা রয়েছে। এই উদ্যোক্তাদের কর্মসংস্থান সমাজের, মানে এদের প্রভাব বা আশেপাশে, এখানে তো একটা ক্রেতা বিক্রেতার একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়। এই জায়গাগুলোতে আমাদের ক্রেতা বিক্রেতা, উদ্যোক্তা, ফেয়ার অর্গানাইজার একটা
অদৃশ্য সেতু বন্ধনে আবদ্ধ। এই জায়গাগুলোতে আসলে আপনার কোনো সাজেশন আছে বা কোনো কিছু বলার আছে? ক্রেতা বিক্রেতা উদ্যোক্তা এই সমঝোতার ব্যাপারটা কেমন হয়? আপনার প্রেজেন্টেশনটাই মেইন ফ্যাক্টর। আপনি যেখানেই কাজ করেন না কেন, উদ্যোক্তা, আপনি যে কোনো অর্গানাইজারের সাথে আপনার প্রেজেন্টেশনটা ভালো হলে আপনাকেও সে সেভাবে দেখবে। আপনি একটা কাস্টমারের সাথে আপনার প্রেজেন্টেশনটা ভালো করলে দেখবেন যে সেই কাস্টমারের ইচ্ছা না থাকলেও আপনার টেবিল থেকে একটা প্রোডাক্ট কিনবে। সবার আগে প্রেজেন্টেশনের উপর কোনো, আপনার উদ্যোক্তা হতে গেলেও প্রেজেন্টেশনের প্রয়োজন। আপনি একটা প্রোগ্রাম করতে যাচ্ছেন, আপনি একটা ছেঁড়া শাড়ি পরেন, কিন্তু শাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং টিপটপ থাকতে হবে। মানুষ এটার জন্য কেউ বুঝতে না পারে শাড়িটা ছেঁড়া। আপনি একটা টেবিল নিয়ে মেলায় বসছেন, আপনি যদি সারাদিন মুখ গোমড়া করে বসে থাকেন, আপনার টেবিলে যত ভালো প্রোডাক্টই থাক না কেন, আপনার টেবিলের কাছে কেউ যাবে না। আপনাকে যত কষ্ট করেই আপনি বাসা থেকে আসেন না কেন, দেখা যাচ্ছে এমনও ফ্যামিলি আছে যে বাসায় হাসব্যান্ডের সাথে ঝগড়া করেও মেলা করতে আসে। আমি নিজের চোখে দেখা, নিজের অভিজ্ঞতা থেকে। সেই ক্ষেত্রে আপনার ওই বাসাটা বাসায় রেখে আসতে হবে। আপনি যখন যে অবস্থানে থাকবেন, আপনাকে সেই প্ল্যাটফর্মে এসে আপনাকে সেই গেটআপ এ থাকতে হবে। তাহলে দেখবেন যে আপনার অর্গানাইজার এবং ক্রেতা বিক্রেতার সাথে সম্পর্কটা মধুর হবে। আপনার হাসিটাই বুঝায় দেবে যে না, আপনি আপনার প্রোডাক্ট ভালো না হলেও আপনার ব্যবহারের কারণে সে আপনার কাছ থেকে একটা প্রোডাক্ট নেবে। আর সবার আগে প্রেজেন্টেশনটা মাস্ট বি। যেখানেই যান, উদ্যোক্তা বলেন, আপনি সেলার বললেন, আপনি ক্রেতা বলেন, সবারই। আমি যে একটা ক্রেতা, আমি যদি একটা টেবিলে যেয়ে বলি, "এই এটার দাম কত? আ এটা কি এত দাম?" দেখবেন আপনি আপনি কমাতে ইচ্ছা করবে না। মনে হবে তোমার কাছে আমি এই প্রোডাক্ট সেলই করব না। তাহলে সবারই সামঞ্জস্যতা রাখতে হবে। সবার আগে প্রেজেন্টেশন। এর উপরে কিছু নাই। যেকোনো ক্ষেত্রেই প্রেজেন্টেশন। আপনি চাকরি করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, যা কিছু প্রেজেন্টেশনটা সবার উপরে। এটা খুব সুন্দর এবং মানে গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। প্রেজেন্টেশনটা উপরে ডিপেন্ড করে অনেক কিছু। আরেকটা বিষয় আপু জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এই যে যারা ফেয়ার অর্গানাইজ করে, আপনি যেহেতু ঢাকা এবং ঢাকার বাইরেও করছেন, তো আমি ঢাকার বাইরের কথা বলছি না, ঢাকার ভিতরেই বলছি। আমি কয়েকজন উদ্যোক্তার সাথে ইতিমধ্যে কথা বলেছি যে ম্যাক্সিমামেরই একটা প্রশ্ন থাকে যে অর্গানাইজারদের কাছে উদ্যোক্তারা বন্দী। এই বিষয়টা মানে ঢাকার ক্ষেত্রে এই বিষয়টা আপনি একজন অর্গানাইজার হিসেবে কিভাবে দেখবেন? আমি ভালো চোখে দেখি না এটা। কারণ আমার উদ্যোগটা কেনা না। এটা আমার পৈতৃক সম্পত্তি না। হ্যাঁ? যে আমার মেলা ছাড়া তুমি মেলা করতে পারবা না, আমার প্রোগ্রাম ছাড়া করতে পারবা না, আমার গ্রুপের পোস্ট ছাড়া তুমি অন্য কারো পোস্ট দিতে পারবা না। আমার তো তারা আমার আপন ভাই-বোনই দেখা যাচ্ছে একটা একজনের সাথে আরেকজনের সম্পর্ক ভালো থাকে না। ভাইয়ের সাথে বোনের সম্পর্ক ভালো থাকে না। তারা তো আমাদের উদ্যোক্তা। মানে তারা তো মানে অ্যা বিজনেস এর জন্য প্ল্যাটফর্ম এ আসছে। তাহলে আমার কাছে কেন আটকা থাকবে? আমার কাছে আটকা থাকলেই যে তার ভালো সেল হবে, আমার মেলা করলেই যে ভালো সেল হবে, আমার সাথে প্রোগ্রাম করলেই যে তার ভালো ডেভেলপ হবে, না। আপনার কাছে গেলেও তো আমার ভালো যে আপনি আমাকে খুঁজে বের করছেন। আপনি আমাকে কেন খুঁজে বের করছেন? নিশ্চয়ই মনে হয়েছে না যে আপুর কাছ থেকে কিছুটা জানি শুনি সে কাজ করে। ব্যাপারটা এরকম। কারো কাছে কোনো বাধা, যে মনে করবে তাকে নিচে নেমেই থাকতে হবে। ওই আপনার গুটি কয়েক মানুষকে নিয়ে কাজ করতে হবে। সে কিন্তু দেখা যাচ্ছে যে প্রসার করতে পারবে না জিনিসটা। এখানে আরেকটা বিষয়, এটা হচ্ছে যারা হচ্ছে বিভিন্ন জায়গায় অর্গানাইজড করে, মানে অনেকে বলে যে আমি অনেক বড় অর্গানাইজার, তো সেই বড় অর্গানাইজারদের ক্ষেত্রে যেটা হয়, স্টল রেন্টটাও বেশ বড় থাকে, কিন্তু উদ্যোক্তাদেরকে আসলে সেল করে ওই স্টল রেন্ট দিয়ে লাভের টাকাটা ঘরে নেওয়ার মতো অবস্থা, এটা অনেক উদ্যোক্তার মানে কষ্টের কথা। আমি তো আপনাকে প্রথমেই একদম at first ই বললাম, যখন আমার বাসা থেকে টাকাটা নিয়ে স্টল ভাড়া দিতে হলো ৳১০,০০০, তখনই আমার মানে এত খারাপ লাগছিল যে আমার কান্না চলে আসছিল যে বাসা থেকে টাকা নিয়ে দিয়ে দিব, আমার সেল হলো না, আমি ৳১৫০০ সেল করতে পারলাম না। এটা আবার কি ধরনের মেলা? অথচ সেখানে এত মানে গ্যাদারিং ছিল, এত সেলিব্রিটি, আসলে সেলিব্রিটি উদ্যোক্তারা সেলিব্রিটি চায় না, উদ্যোক্তারা চায় সেল। আপনি সেলিব্রিটি, আপনাকে ডেভেলপ করবে। আপনি অর্গানাইজার, আপনি তো এমনিই ডেভেলপ। আমি অর্গানাইজার। এটা সবাই জানে। এটা তো ডেভেলপের কিছু নাই। আপনার মাধ্যমে ১০ জনের যাতে সেলটা ভালো হয়, তার পুঁজি হয়, আপনাকে সেটা চিন্তা করতে হবে। সেলিব্রিটিরা
সেলাররা সেলিব্রিটি চায় না, সেলাররা সেল চায়। সুন্দর, অনেক সুন্দর বলেছেন আপু। আসলে আরেকটা বিষয় এখানে আপনার কাছে জানতে চাচ্ছি। সবকিছুই তো একটা কমিউনিটি থাকে দেখি। যেমন উদ্যোক্তাদের অনেক কমিউনিটি আছে। যারা যে বাজারে দোকানদারদেরও দেখি একটা কমিউনিটি থাকে। মানে যে সমিতির মতো বা এটাকে কি বলে? একটা কমিটি সব সিদ্ধান্ত এক জায়গা থেকে নেয়। তো এরকম আপনারা যারা ফেয়ার অর্গানাইজার রয়েছেন, তাদের কি কোনো কমিউনিটি আছে কিনা? তাহলে আপনি যে বলি কথাগুলো আজকে আমাকে আসলে বললেন, মানে সাউন্ড পাচ্ছি না। মানে হ্যাঁ। উদ্যোক্তা যারা হচ্ছে ফেয়ার অর্গানাইজার আছে, তাদের এই ধরনের কোনো কমিউনিটি আছে কিনা? যে একটা বিষয় থাকে না, যেমন আপনার কথাগুলো শুনে আমার খুব ভালো লাগে। আপনি উদ্যোক্তাদের কথা চিন্তা করছেন। অনেকেই তো সেই চিন্তা করে না, নিজের মতো করে রুলস বানায় নেয়। তো আপনাদের এমন কোনো কমিউনিটি আছে কিনা যেখানে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে থেকে এই অর্গানাইজেশন বা এই ফেয়ার অর্গানাইজটা পরিচালনা করবে এরকম? আমাদের কমিউনিটি, আমি আসলে ঢাকায় এই ধরনের প্ল্যাটফর্ম রেডি করতে পারি না, কারণ ঢাকায় প্রচুর সেলার। আর আসলে তারা এটার উপর মানে এটাকে কি বলে মানে আহ, বিশ্বাসযোগ্য না। হ্যাঁ, যে আমি আমার কাছে করবে কমিউনিটি আমরা তৈরি করব, কমিউনিটিটাই হলো কি উদ্যোক্তা আটকানো, যেটাকে বোঝাই। তা আমি আসলে ওইভাবে নিচ্ছি না। এটা আমরা খুলনায় একটা যেমন আমাদের যে সেলাররা আছে, আমাদের গ্রুপে যারা অতপ্রত ভাবে জড়িত, কেউ বাধ্যবাধকতা না, তবে আমাদের গ্রুপের সাথে আমার গ্রুপ আমার মানে আমার চন্দ্রবিন্দু থেকে আমরা একটা টার্ন সমিতি খুলেছি। টার্ন সমিতি মানে এটা হবে কি, মানে যারা আর কি আমাদের সাথে, আপনি চাইলেও করতে পারবেন, আরেকজন চাইলেও করতে পারবে, এখানে কোনো বাঁধা ধরা উদ্যোক্তা নাই যে আপনাকে করতেই হবে। আমরা একটা টার্ন সমিতি এটা খুলনায় ওপেন করেছি, এটা এখনো চালু করিনি। যেমন প্রতি মাসে মাসে তারা একটা ২ কিস্তিতে টাকা রাখবে এবং এটা টার্নিং বাই হয়ে একটা লটারি হবে। লটারি হলে দেখা যাচ্ছে যে আপনি যদি ৳৫০০ করে আমরা ৫ জনের কাছ থেকে নিয়ে একটা লটারি করি, যার ভাগ্যে যেটা উঠলো, এটা আমি একটা টার্ন সমিতি, এটা আমরা আমার যখন খুলনা গ্রুপ ওপেন হয়েছিল তখনই এটা আমরা ডিক্লেয়ার দিয়েছিলাম। বাট এখনো এটা আমরা, যেহেতু আমার মাত্র ৬ মাস হয়েছে খুলনায় গ্রুপটা ওপেন করা, তা এটা আমরা আস্তে ধীরে এটা আরকি করবো আরকি। এই টার্ন সমিতিটা চালু করব। তাতে উদ্যোক্তাদের সেটা অনেক উপকার হবে। দেখা যাচ্ছে যে যদি আপনার ৫ জনের টাকা একটা উদ্যোক্তা এই সপ্তাহে পায়, পরের সপ্তাহে আরেকটা উদ্যোক্তা পাচ্ছে। সেক্ষেত্রে তাদের বিজনেস ডেভেলপমেন্ট, দেখা যাচ্ছে প্রোডাক্ট কিনতে অনেক উপকারী হবে এটা। একসাথে কিছু টাকা পেলে উদ্যোক্তাদের জন্য খুব সুবিধা হয়। হ্যাঁ। এখানে একটা বিষয়, এটা তো আপনি বললেন খুলনার জন্য। ঢাকার ক্ষেত্রেও কি এই ধরনের কোনো না, সমিতির ঢাকাতে ব্যবস্থা এই ধরনের কোনো চিন্তা ভাবনা করলেও আসলে এটা পসিবল না। আমি আসলে আপনার কাছে স্পেসিফিক জানতে চাচ্ছিলাম যে অর্গানাইজার যারা আছেন, আপনারা, আপনি আছেন, হয়তো আরো অনেক অর্গানাইজার আছে, এদের শুধু অর্গানাইজারদের কি কোনো কমিউনিটি আছে কিনা? কমিটি বা কমিটি যেটাকে বলা হয়, একটা ফ্ল্যাট থাকলেও তো ফ্ল্যাট মালিকদের একটা কমিটি থাকে, শুধু অর্গানাইজারদের কোনো কমিটি আছে কিনা? না, এটা আসলে নাই, এটা করা উচিত। এটা করলে খুবই ভালো হয় যে যারা অর্গানাইজার আছে এলাকা ভিত্তিক, যেমন আমি থাকি মিরপুরে, মিরপুরে যে কটা অর্গানাইজার আছে তারা যদি একটা সমিতির মতো করে, তাহলে কিন্তু দেখবেন যে একটা অর্গানাইজারের সাথে আরেকটা অর্গানাইজারের মাসে একবার হলেও দেখা হবে, কারণ ওই যে একটা সমিতির একটা মিটিং হবে। আবার এলাকা ভিত্তিক যদি এটা করা হয় না, তা আপনি একটা খুব সুন্দর কথা বলছেন, এটা করলে সবারই ভালো হবে, সবার সাথে সবার সম্পর্কটা ভালো থাকবে। আহ এবং মানে আপনার দেখা যাচ্ছে মাসে একবার যদি দেখা হয়, হাই অ্যান্ড বাই, এটা তো হবে, এটা করাটা উচিত। এটা আপনি আপনার কাছ থেকেই আমি একটা সুন্দর একটা কথা পেলাম, এটা হলে খুবই ভালো হয়। আমি এটা সহমত। আশা করব যে আসলে আমি অনেক উদ্যোক্তাদের সাথে কথা বলা হয়েছে, সেই জায়গা থেকে আমার ব্যক্তিগত মতামত যে যারা অর্গানাইজার রয়েছেন তারা যদি একটা কমিটির মতো করেন, এই যে মানে এটা বলাটা আসলে ঠিক কিনা যে এক অর্গানাইজারের বিপক্ষে আরেকজন কথা বলছে, উদ্যোক্তাদের বিভিন্ন কমপ্লেইন থাকছে, একটা কমিটি থাকলে বিষয়গুলো মনে হয় সুন্দরভাবে সম্পন্ন হবে, এতে উদ্যোক্তা হ্যাঁ, এবং হ্যাঁ, হ্যাঁ। অর্গানাইজার লাভবান হবে।
আপু ওটা আপনার একটা সাথে মত আসলে অনেক বিনিময় সবার মতো হয়ে যায়। মাসে একবার করে যদি এক একটা এলাকা ভিত্তিক, যেমন উত্তরতে যে কটা অর্গানাইজার আছে, মিরপুরে আছে, ধানমন্ডিতে আছে, এলাকা ভিত্তিক হলেও সবার সাথে সবার একটা শরীর হয়। হ্যাঁ, আপনার সাথে কথা বলে আপু অনেক ভালো লাগলো, অনেক কথা আমরা জানলাম। আসলে আপনার মতো করেই আমার মনে হয় প্রতিটা উদ্যোক্তা এবং যারা বিশেষ করে ফেয়ার অর্গানাইজ করেন তাদের চিন্তা ভাবনা থাকা উচিত, তাতে উদ্যোক্তা এবং অর্গানাইজার দুই পক্ষই লাভবান হবে। তো সেই মুহূর্তে আপনাকে একটা কোশ্চেন করতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনার কি আমাদের রোজকার খবরে যারা দর্শক রয়েছেন এবং এখানে অনেক উদ্যোক্তাও থাকবেন অবশ্যই যে দর্শকদের মধ্যে, তো এই উদ্যোক্তা দর্শকদের উদ্দেশ্যে আপনার কি কিছু বলার আছে কিনা? আপু আপনার কথাটা আমি শুনতে পাইনি। রোজকার খবরে যারা দর্শক রয়েছেন এবং এর মধ্যে তো অনেক উদ্যোক্তাও রয়েছেন, উদ্যোক্তা দর্শক এদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? জানতে ঋতু পারবে আপু আমি শুনতে পাইনি। জানতে পারবে এরকম কিছু একটা বার্তা চাচ্ছি আপনার কাছে। আবার আপনি একটু কি বলেন। আমার কথা আপনার মাধ্যমে জানতে চাচ্ছি যে এটা আমাদের রোজকার খবরের দর্শক, উদ্যোক্তা এবং আরো অনেক অনেক উদ্যোক্তা যারা পরবর্তীতে আপনার এই ইন্টারভিউটা দেখবে, তো সকল উদ্যোক্তা এবং দর্শকদের উদ্দেশ্যে আপনার বিশেষ কোনো বার্তা দেওয়ার আছে কিনা সেটা জানতে চাচ্ছি। আচ্ছা, সকল উদ্যোক্তা হতে হলে ধৈর্য ধারণ করতে হবে। আর দর্শকদের কি আমি বলবো যে সবারই প্রেজেন্টেশনটা থাকা ভালো। পক্ষ বিপক্ষ দুজন সব দিক থেকেই প্রেজেন্টেশনটা ভালো থাকলেই দেখবেন যে যেকোনো কাজ সহজ, সফল এবং সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব। আপু আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আসলে অনেক ব্যস্ত থাকেন আমি জানি, এবং আপনার কথার মধ্যেও আসলে সেটাই প্রকাশ করলো যে আপনার আপকামিং ইভেন্টের জন্য আপনি অনেক ব্যস্ত। তো তার মধ্যেও যে আপনি আমাদের রোজকার খবরের এই বিশেষ আয়োজন রোজকার বন্ধনের সময় দিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনার এই রোজগার খবরে আমাকে এই প্ল্যাটফর্মটায় আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য রোজগার খবরকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের আজকের অতিথি সুলতানা ডালি আপুকে। আমাদের সাথে আপু তার অভিজ্ঞতা এবং তার আগামী স্বপ্ন ভাগ করে নিয়েছেন। আর আজকের অতিথি আমাদের বিগত যে অতিথিরা ছিলেন তাদের থেকে একটু আলাদা ফ্রেশার, যিনি হচ্ছেন একজন ফেয়ার অর্গানাইজার, পাশাপাশি অবশ্যই উদ্যোক্তা। তিনি যে রুলস অনুযায়ী তার ফেয়ার গুলো অর্গানাইজ করেন, আশা করি উদ্যোক্তা যারা রয়েছেন তাদের জন্য এই বিষয়গুলো খুবই উপকারের। এবং আপু মিরপুরে থাকেন, মিরপুরের যারা উদ্যোক্তা রয়েছেন এবং আপু খুলনায় কাজ করছেন একই সাথে খুলনার উদ্যোক্তা, এবং আগামীতে আপু যশোরে কাজ করবেন, সেই যশোরের উদ্যোক্তা সবাই আপুর মাধ্যমে যে ভালো কিছু পাবে, ভালো কিছু শিখবে এবং করবে সে আশা ব্যক্ত করছি আমরা। এবং আপুর সাথে কথা বলে আমরা একটা বিষয় মানে বুঝতে পারলাম যে শুধু ব্যবসা নয়, মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, এই সম্পর্কটা একটা ভালোবাসার বন্ধন, স্বপ্নকে বাস্তবের রূপ দেওয়ার জন্য এই সমাজকে একসাথে এগিয়ে নিয়ে যাওয়ার মানে বিকল্প কোনো কিছু হতে পারে না। আমরা পরবর্তী পর্বে আবারও আসবো আরো কোনো স্বপ্নবাজ মানুষের গল্প নিয়ে, যিনি নিজের আলোয় আলোকিত করছেন আমাদের চারপাশকে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের প্রতিদিনের এই ছোট্ট ছোট্ট বন্ধনগুলোই কিন্তু আমাদের সব থেকে বড় শক্তি। ভালো থাকুন, স্বপ্ন দেখুন আর রোজগার বন্ধনের সাথেই থাকুন। ধন্যবাদ সবাই।